আমলারা কেন পালাবে? সিনিয়র সচিবরা এখনো জেলখানায়, অনেকেই পালিয়ে গেছেন, অনেকে পালানোর অপেক্ষায় আছে। রাজনীতিবিদদের বলা হয় যে তারা এইসব দুর্নীতি করেছে, অবশ্যই করেছে, তার থেকে 100% বেশি করেছে আমলারা। শুদ্ধাচার পদক, তো ভয়াবহ অবস্থা। যত অকর্মণ্য, অযোগ্য, দুর্নীতিবাজ, হ্যাঁ, তাদেরকে দেওয়া হচ্ছে শুদ্ধাচার। এটা শুধু এই প্রশাসনে, আপনি পুলিশও দেখেছেন কিভাবে শুদ্ধাচার দিয়েছে এবং কারা সেই শুদ্ধাচার পদকগুলো পেয়েছে। তারপরে আছেন ডেপুটি কমিশনার, এখনো জেলা প্রশাসক। কেন ভাই? আর কত প্রশাসনগিরিতে রাখবেন? কেন নবাব, যে কারণে দেখছেন এখানে ঝগড়া ঝাঁটি, হাতাহাতি, এ কত কয়দিনও আগে দেখেন জেলা প্রশাসক কে হবে সেইটা নিয়ে নিজেদের মধ্যে একটা উত্তেজনা। এখন যে আপনারা এই সংস্কারের কথা বলছেন, সংস্কার হবার আগেই ওখানে তো একটা অস্থিরতা বিরাজ করছে। প্রত্যেক দিনেই দেখেন ওখানে গিয়ে সবাই জমা হচ্ছে, স্লোগান দিচ্ছে, মিটিং মিছিল করছে, ইত্যাদি ইত্যাদি। তো পুরাতো প্রশাসনের মধ্যে এখনো অস্থিরতায় চলছে। আরেকটা বিষয় বলি, অফিসার্স ক্লাব, আমার ভাইও অফিসার ক্লাবের সেক্রেটারি ছিল। ওখানে কি হয়, একসময় শুনতাম গুলশান ক্লাব, ঢাকা ক্লাবে বসে আমাদের ব্যবসায়ীরা বড় বড় ডিল করতো। তারপরে দেখেছি কিছু আমলা টামলাও সেখানে গিয়ে আলোচনা করতো। এখন ওই ক্লাবগুলো হয়ে গেছে পদ, পদায়ন, কারে ওএসডি বানাবে, কারে সিনিয়র সেক্রেটারি বানাবে, এগুলো নিয়েই তারা ব্যস্ত। এই অফিসার ক্লাব হয়েছিল তাদের বিনোদনের জন্য, সন্ধ্যার পরে তারা যাবে পরিবার পরিজন নিয়ে, কিন্তু সেখানে হয়ে গেছে মানে পুরা সচিবালয়ের আড্ডাখানা এখন আপনি অফিসার ক্লাবে পাবেন। তো এগুলোর থেকে আমাদের যদি বের হতে হয়, তা তো ব্যাপক, এই যে বিপ্লবের কথা বলছেন, আসলে বিপ্লবেই দরকার ছিল আমাদের ছেলে মেয়েরা, যা বিপ্লবের স্বপ্ন। এখন বিষয়টা হচ্ছে তাদের তো পূর্ব পরিস্থিতি ছিল না, বা সেরকম কোনো কর্মসূচি ছিল না। থাকলে হয়তো পরে সব জায়গায় আমরা একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে পারতাম। তো যাই হোক, এখন খুব জটিল পরিস্থিতিতে আমরা যাচ্ছি। 111 মোটামুটি ফেল করেছিল। দিল্লুর ভাই আছেন, আপনারা শেষ পর্যন্ত একটা নির্বাচন দিয়ে, হ্যাঁ, কয়েকজন তো পালিয়ে গিয়েছিল, সুলতানা কামাল সহ। হ্যাঁ, আপনি তো পালান নাই, আপনি তো ছিলেন, মোটামুটি পরিস্থিতি মোকাবেলা করে একটা নির্বাচন দিয়ে গেছেন। তো ফখরুদ্দিন, মঈনুদ্দিন পালিয়ে গেছে, থাকতে পারল না। তা আমরা তো চাই না যে নোবেল লরিয়েট, বিশ্বনন্দিত মানুষ, তিনিও পালিয়ে যান। এবং আমলারা কেন পালাবে? সিনিয়র সচিবরা এখনো জেলখানায়, অনেকেই পালিয়ে গেছেন, অনেকে পালানোর অপেক্ষায় আছে। এই অবস্থার মধ্যে কেন দেশটা চলে গেল? রাজনীতির লোকজন পালাচ্ছে ঠিক আছে, প্রশাসনিক কর্মকর্তারা পালিয়ে যাবে, এটা তো গ্রহণযোগ্য হতে পারে না। আপনারা তো আমাদের রেসেট, আপনারা সার্ভিস দেবেন জনগণের জন্য, জনগণের ট্যাক্সেই আপনাদের ভরণ পোষণ, পরিবার পরিজন। আর আমাদের যে সম্পদ হয়েছে বিগত বছরগুলোতে দেখেন, রাজনীতিবিদদের বলা হয় যে তারা এইসব দুর্নীতি করেছে, অবশ্যই করেছে, তার থেকে 100% বেশি করেছে আমলারা। আপনারা প্রত্যেকের খবর নেন, ডেপুটি সেক্রেটারিকে শুরু করে সিনিয়র সচিব পর্যন্ত, তাদের পরিবার পরিজন কোথায় লেখাপড়া করে, এবং ব্যবসা বাণিজ্যের মধ্যে তারা ইনভলভ হয়ে যায়। ইতিমধ্যে দুই একটা ঘটনা আপনারা প্রত্যক্ষ করেছেন, শীর্ষ পর্যায়ে থেকে কিভাবে তারা ব্যবসা বাণিজ্যের মধ্যে, তাও কোনো স্বচ্ছতার ব্যবসা বাণিজ্য না, এগুলোর মধ্যে ঢুকে গেছে, সম্পদের পাহাড় করেছে, জমিদারি প্রথা সিস্টেম চালু করে দিয়েছে। সুতরাং একটা, আমি মনে করি ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছি। অথচ এই প্রশাসন আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্গ বাংলাদেশের। আরে আপনি কালকে জুডিশিয়ারি না কি নিয়ে আলাপ করলেন? জুডিশিয়ারির এখনো সংস্কারের ইয়েও আছে না, বিচারপতি নিয়োগ। তার আগেই জুডিশিয়াল সমিতি, লোয়ার কোর্টের একটা সমিতি আছে, জুডিশিয়াল সমিতি, তারা অ্যাসোসিয়েশন, তারা বক্তব্য বিবৃতি দেওয়া শুরু করে দিয়েছে। মানে এত স্বাধীন হয়ে গেছে আমরা। আগে যে পরীক্ষা নিরীক্ষা নিয়ে নিয়োগগুলো হতো ভালো, এই কয়দিন আগে 23 জন বিচারপতি নিয়ে নিতে, বিচারপতি নিয়োগে যা হলো, এটা তো আগের সরকারও তাই করেছে, ধারাবাহিকতায় এই সরকারও সেটা একটা করে দিয়েছে। একজন বিচারপতি, মানে এগুলো আছে আর কি, মানে বিচারপতি হওয়ার কোনো প্রশ্নই আসে না, আগাগোড়াই 3rd ক্লাস। সে তার বায়োডাটাতে লিখেছে তার আত্মীয় স্বজন কীভাবে আওয়ামী লীগ করেছে, কোথায় ছাত্রলীগ করেছে, সেটাই হলো ক্রেডেনশিয়াল, বিচারপতি হওয়ার ক্রেডেনশিয়াল। আমার ভাই এখানে আছে, ফজলুর রহমান ভাই, আপনার শ্যালক বোধে বিচারপতি হয়েছে ভাই, উনি খুব মেরিটোরিয়াস বিচারপতি ছিলেন।
আমি ওনার কথা বলছি না। হ্যাঁ, তো এরকম বিচারপতি আমরা দেখেছি।